চায়, এভার কেয়ার হসপিটালে যদি একটা মেডিকেল অফিসার দিতে চায়, তাহলে এভার কেয়ারে বেসিক্যালি পার্টিকুলার মেডিসিন ডিপার্টমেন্টে কিভাবে প্রশ্ন করা, বুঝতে পারতেছি আপনাদেরকে। তাহলে এইভাবে যদি প্রিপেয়ার করেন, খুব সম্ভাবনা আছে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পরে আমরা হয়তো হাসি মুখে ফিরে আসবো। ওকে, আমি এতক্ষণ অনেকগুলো কথা বলছি, এটাকে একটু সামারাইজ করি। অনেক কথা বলছি, অনেক কথা বললে যেটা সমস্যা হয়, কোনো কথাই মনে থাকে না। তা একটু সামারাইজ করি আমরা, যে আসলে আলটিমেটলি আমাদের কি করতে হবে। আলটিমেটলি আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই ইয়োর উইকনেস। আমি আবার বলতেছি, আইডেন্টিফাই ইয়োর উইকনেস। আপনার কি মনে হয় ঠিক আছে এটা? মোটেও ঠিক না। আমি ইচ্ছা করে ভুল কথাটাকে প্রথমে রেখেছি, ইচ্ছা করে ভুল কথাটাকে প্রথমে রেখেছি, একদম ইচ্ছা করে, ইন্টেনশনালি। ছোট্ট করে একটা গল্প বলি। আমি আমার একটা ইন্টারভিউ নিতে গেছিলাম। তো ওখানে খুব কোয়ালিফাইড একটা মেয়ে, সে অলরেডি চাকরি পায়ে যাবে, মানে আমরা এরকম টিক দিতে দিতে লাস্টে ওকে লিখবে, সবাই কাগজ কলমে রেডি আছি যে এই মেয়েটাকে আমরা সিলেক্ট করে দেবো। লাস্টে মেয়েটা উত্তর দিল কিরকম জানেন? বললো যে স্যার সবই তো ঠিক আছে, আমি তো এই ডিপার্টমেন্টে এই কাজগুলো পারি, কিন্তু এই কাজগুলো না স্যার আমাকে দিয়ে না, এই কাজগুলো আমার খুব, মানে এই কাজগুলোতে আমার একেবারেই দক্ষতা নেই। আমরা লাস্টে যাই ওকে একটা কস্টিং করে দিয়েছিলাম, তাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কোন কোন কাজগুলো পারো না। তার মানে কি বোঝা গেল? সে ইন্টারভিউ দেওয়ার আগে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে আসছে যে আমার উইকনেস গুলো কোনগুলো, সেটাকে সে আইডেন্টিফাই করে আসছে। আসলে করার কিছু ছিল, স্ট্রেন্থ গুলো কি সেটাকে হাইলাইট করে আসছে। আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে, ধরেন আপনি একটা সার্জারি ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে সার্জারি ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিতে গেলে আপনার কোন এক্সপিরিয়েন্স গুলোকে হাইলাইট করে বলতে হবে সেটা আপনি জানেন, ঠিক না? কিন্তু আপনার উইকনেস কি? স্যার আমি তো সবই পারি, কিন্তু লাস্টে যে সেলাইটা দিতে হয় ওই সময় আমার হাত কাঁপে, তাহলে চাকরি হবে? এই ধরনের সিলি ঘটনাগুলো ঘটে, যার কারণে আমরা হয়তো আলটিমেটলি চাকরিটা পাই না। বিল্ডিং এ স্ট্র্যাটেজি তৈরি করতে হবে আপনাকে। জিজ্ঞাসা করা হয় যে আপনি এই চাকরিটা কেন করতে চান? যে আপনি তো সার্জারিতে চাকরি করতে যাচ্ছেন, অথবা আপনি তো গাইনিতে চাকরি করতে যাচ্ছেন। খুব কমনলি জিজ্ঞাসা করা হয়, এটা আপনার মনের অবস্থান বোঝার জন্য। আচ্ছা আপনি গাইনিতে কেন ক্যারিয়ার করতে যাচ্ছেন? তো স্যার আমার না গাইনি খুব ভালো লাগে। হাস্যকর উত্তর। আপনার গাইনি ভালো লাগে, এটা দিয়ে অর্গানাইজেশনের কি হবে, হসপিটালের কি লাভ? চিন্তা করেন তো, আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আরেকজন ইন্টারভিউ দিচ্ছে, আপনি জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি সার্জারিতে কেন ক্যারিয়ার করতে চান? সে উত্তর দিল সার্জারি স্যার আমার খুব ভালো লাগে। হাসতে ইচ্ছা করবে না? হাস্যকর একটা উত্তর। তার মানে কি, আপনি সার্জারিতে কেন ক্যারিয়ার করতে চান এটা আপনাকে বলতে হবে যে স্যার আমার এই জিনিসগুলো ভালো লাগে, আমি সার্জারিতে আগে কাজ করছি, অমুক অমুক ডিপার্টমেন্টের সাথে কাজ করছি, অমুক অমুক স্যারের সাথে কাজ করছি, করার পরে দেখছি যে না এই জিনিসটা আমার ক্লিয়ার করলে সামনে ভালো করার সুযোগ আছে, আমি হসপিটালের এই কাজগুলোকে এগিয়ে নিয়ে আপনাকে হেল্প করবো, আপনার টিম মেম্বার হিসেবে যদি আমি থাকতে পারি স্যার, তাহলে আমি এই জিনিসগুলোকে দায়িত্ব নিয়ে করবো, তাহলে না আপনাকে চাকরিটা দিলে। বুঝতে পারছেন? আমরা কি বলি, স্যার আমার না সার্জারি খুব ভালো লাগে। বুঝতে পারছেন? এই কথা বললে কখনো চাকরি হবে না। বুস্ট ইওর কনফিডেন্স। মনে করেন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার কনফিডেন্স আপনি বুস্ট করবেন, কিভাবে করবেন? বেশি বেশি করে খাওয়া দাওয়া করে, দৌড়াদৌড়ি করে, জগিং করে, কিভাবে করবেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। আপনার কনফিডেন্সকে আপনি বুস্ট করতে যাচ্ছেন, কিভাবে করবেন? জি অবশ্যই পজিটিভ এনার্জি, পজিটিভ অ্যাটিটিউড ধরে রাখলেন, বাট আপনি সার্জারি ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাচ্ছেন, সার্জারি ডিপার্টমেন্ট সম্পর্কে জানতেছেন না, সার্জারি সম্পর্কে পড়তেছেন না, সার্জারি সম্পর্কে আলোচনা করতেছেন না, তাহলে তো আপনার সার্জারি নলেজ বুস্ট হবে না। বেসিক্যালি আপনি যেই চাকরিটার জন্য যাচ্ছেন, অ্যাটলিস্ট 7 দিন আগে থেকে সেই জিনিসটা নিয়ে পড়ালেখা করেন, সেই জিনিসটা নিয়ে কাজ করেন, সেই জিনিসটা নিয়ে যারা যারা কাজ করে তাদের সাথে কথা বলেন, তাহলে না আপনার কনফিডেন্স বুস্ট হবে। আমরা যখন ইন্টারভিউ দিই তখন কিন্তু মানুষের সাথে কথা বললে চোখ দেখলে বলে যেতে পারি যে কি ইন্টারভিউ দিতে আসছে না প্রিপারেশন নিয়ে আসছে। বুঝতে পারছেন? আমরা যখন ইন্টারভিউ বোর্ডে বসি
চোখ দেখলেই বলে দিতে পারে যে আসলেই কি সার্জারিতে কাজ করছে নাকি অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করছে, আজকে সার্জারিতে ফাঁকা হয়েছে দেখে মনে হলো যাই একটু ইন্টারভিউ দিয়ে দিলে চাকরিটা হয়ে যায়। বুঝতে পারছেন? আমাদের সময় মেডিকেল অফিসার আমরা যখন চাকরি করার জন্য বিভিন্ন জায়গায় যখন আমরা করতাম, যোগাযোগ করতাম, তখন আমাদেরকে বলতে আসলে কি আপনি চাকরি করবেন, মেডিকেল অফিসারের চাকরি করবেন? আর আজকে দেখেন একটা মেডিকেল অফিসারের চাকরির জন্য কি অবস্থা। আমাদেরকে উল্টা জিজ্ঞাসা করতো যে আপনি আসলেই করবেন? আমরা বলতে হ্যাঁ হ্যাঁ স্যার করবো স্যার, আমি থাকবো স্যার। আমাকে তো এরকমও বলছিল অ্যাটলিস্ট 6 মাস কিন্তু থাকতে হবে। হ্যাঁ স্যার থাকবো স্যার। বুঝতে পারছেন দুনিয়া 20 বছরে কত চেঞ্জ হয়ে গেছে। একটাই কারণ, সেটা হলো হাজার হাজার এমবিবিএস ডাক্তার তৈরি করা। আপনাদের জন্য আরো সুখবর আছে, 11টা নতুন মেডিকেল কলেজকে অনুমোদন দিবে। গুড নিউজ, আমাদের জন্য গুড নিউজ, চাকরির অপরচুনিটিস হচ্ছে। আর জুনিয়র ডাক্তারদের জন্য ব্যাড নিউজ, কম্পিটিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রিপারেশন নিতে হবে এমন করে যাতে করে আপনি ওই 11টা মেডিকেল কলেজের সাথে কম্পিটিশন যাতে না করতে হয়। অনলাইন প্ল্যাটফর্ম আমি অলরেডি বলে ফেলছি, প্রাইভেট কোচিং আমি অলরেডি বলে ফেলছি। তাহলে এই কয়েকটা জিনিসের উপর যদি আপনার দক্ষতা থাকে তাহলে আশা করা যায় যে আপনি একটা ভালো জবে অ্যাপ্লাই করলে সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেড়ে যাবে। কি বলেন, পারবে কি না? 5% হলেও তো পারবে, 10% হলেও তো পারবে, হ্যাঁ কি না? নাকি মনে করেন যে স্যার কোনো কাজেই লাগবে, এরকম হওয়ার সম্ভাবনা? ওকে, চলে আসি। আমি একটু 5 মিনিটও না 3 মিনিটে একটা জিনিস সামারাইজ করবো, পুরো জিনিসটাকে সামারাইজ করবো। কি সামারাইজ করবো সেটা একটু সিনারিওটা একটু আপনাদেরকে দেখাবো। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে বারডেমে মেডিকেল অফিসার দিবে কয়জন? 17 জন। পরীক্ষা দিচ্ছে কতজন? 4000, 4500 থেকে সঠিক করে নাই 5500 এমবিবিএস ডক্টর। কম্পিটিশনটা কত? অনেক না? আপনি চাইলে এই যে হয়তোবা কত বলবো আমি, একটা পোস্টের জন্য হয়তো 60 থেকে 70 জন করে ডাক্তার পরীক্ষা দিচ্ছে। এই কম্পিটিশন থেকে আপনি বের হয়ে আসতে পারেন। আপনি চাইলে এই কম্পিটিশন থেকে বের হতে পারেন শুধুমাত্র একটা জিনিস অ্যাপ্লাই করলে, সেটা হলো টেকনোলজি। আপনি যদি অ্যাডভান্স টেকনোলজি শিখেন তাহলে আপনি বের হয়ে আসতে পারবেন। সাপোজ ধরেন আপনি এন্ডোস্কোপি পারেন, এন্ডোস্কোপির জন্য যদি কখনো অ্যাপ্লাই করা হয় তাহলে আপনার কি মনে হয় যে একটা পোস্টের জন্য কতজন অ্যাপ্লাই করবে? হয়তো 4 জন বা 5 জন। যদি বলা হয় যে লেজার করতে পারেন, এরকম একজন মানে ইয়েতে ডার্মাটোলজিক্যাল সেন্টারে লেজারের উপর এক্সপিরিয়েন্স আছে, এরকম একটা মেডিকেল অফিসার নিতে চায়, তাহলে কয়জন অ্যাপ্লাই করতে পারে একটা পোস্টের জন্য? হয়তো 1 থেকে 2 জন। যদি বলা হয় যে একজন ভালো 4D আলট্রাসোনোগ্রাফি করতে পারে, এইরকম একটা সোনোলজিস্ট নেওয়া হবে, মেডিকেল অফিসার নেওয়া হবে, তার জন্য কয়টা অ্যাপ্লিকেশন জমা করতে পারে? 2 থেকে 3টা। যদি বলে যে কালার ডপলার পারে, এরকম একজন সোনোলজিস্ট দরকার, তার জন্য কয়টা অ্যাপ্লিকেশন করতে পারে? হয়তো 4টা। তাহলে এখন আপনাকে ডিসাইড করতে হবে যে টেকনোলজি আমরা শিখবো কিনা। টেকনোলজি শিখলে আপনি এই কম্পিটিশন থেকে বের হয়ে আসতে পারবেন। মানে যে কোনো টেকনোলজি হতে পারে, এটা হতে পারে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, লেজার, এটা হতে পারে আপনার রিসার্চ ম্যাথোডোলজি। এখন বর্তমান সময় কিন্তু রিসার্চ ম্যাথোডোলজি বুঝতে পারেন, বর্তমান সময় কিন্তু রিসার্চ ম্যাথোডোলজি, রিসার্চের উপরে কিন্তু অনেক জব অপরচুনিটিস। আপনি জানেন যে আইসিডিডিআরপি, তারপর ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তারা এখন রিসার্চের উপরে অনেক কাজ করতেছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমাদের অনেক বেশি অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে। তাহলে মোট কথা একটাই, যদি আমরা মনে করি যে এই কম্পিটিশন থেকে আমরা বের হয়ে আসতে চাই, আমার কেরিয়ারটাকে বুস্ট আপ করতে চাই, তাহলে আমাকে টেকনোলজি শিখতে হবে। এই টেকনোলজিটা শেখার এখন বর্তমানে আর কোনো রকম আর বিকল্প নেই। এখন এফসিপিএস পাস করে একজন ডক্টর, এমডি পাস করে একজন ডক্টর, সেদিন একজন ডক্টরের সাথে কথা হচ্ছিল আমার, সে এমডি এমএস পাস করা অপথলমোলজিতে। সে বলতেছে যে আমি এমএস কমপ্লিট করার পরেও এখন আমার যে কম্পিটিশন, আমি একটা অপারেশন থিয়েটারে ওটি করার মতো মানে তার সুযোগ হচ্ছে না।
মানে এত কম্পিটিশন যে অলরেডি ঢাকা শহরে এত সার্জন আছে অপথলমোলজির ওপর, যে একজন নতুন পাস করা অপথলমোলজিস্ট তার এখন একটা কোনো হসপিটালে গিয়ে মানে অ্যাজ এ জুনিয়র কনসালটেন্ট হিসাবেও কাজ করার তার কোনো অপরচুনিটিস নেই। তার মানে বোঝাচ্ছে কি যে আমরা যদি এখন নতুন টেকনোলজিগুলো না শিখি তাহলে আলটিমেটলি শুধু ট্রেডিশনাল যে ওয়েগুলো আছে এগুলো হয়তো আমাদের নিডগুলোকে আর ফুলফিল করতে পারবে। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে সেশনটা দেখার জন্য। আমি হয়তো আজকে অনেক বেশি সামারাইজ করে ফেলছি জিনিসটাকে, আমি এলোবেরেটলি বলতে পারি নাই। পরবর্তীতে যদি কখনো আপনারা এই জিনিসগুলো আরও ডিটেল জানতে চান, আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম শুধুমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম হয়, ওখানে আমরা ডক্টরদেরকে ইনভাইট করি। সেই প্রোগ্রামে যদি আপনারা আসেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে কেরিয়ারটাকে আমরা কীভাবে আর একটু সুন্দর করতে পারি, আরেকটু কীভাবে আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াইতে পারি। আর যে সিলেটের যে ছেলেটার কথা বললাম প্রথমেই, যে ছেলেটা এখনও মানে খারাপ লাগে যে এত ভালো একটা ছেলে, আমাদের পরিচিত একটা ছেলে, সে আত্মহত্যা করার মতো একটা সিদ্ধান্ত নিল শুধুমাত্র সে হয়তো একটা ভালো অপরচুনিটিস পাচ্ছে না, সে হয়তো বা তার ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারতেছে না। আপনারা কি সময় খেয়াল করছেন, আপনারা হয়তো ইন্টার্ন ডক্টর যারা ইন্টার্ন কমপ্লিট করে গেছেন তাদের একটা মানে একটা অনুভূতির কথা বলি, আমার অনুভূতির কথাই বলি। আমি যেদিন এমবিবিএস পাস করলাম সেদিন আমার কাছে মনে হলো যে আমার মাথার উপরে কেমন যেন একটা প্রেশার বাড়ে গেল, যে না এখন আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে হবে, আমাকে এখন নিজের খরচ নিজে চলাইতে হবে, কিছুটা হলেও কাজ করতে হবে। যেই দিন আমার ইন্টার্নটি কমপ্লিট হয়ে গেল সেদিন আমাকে বুঝতে হলো যে না আমার আজকে থেকে আর কোনো ওয়ে নেই, এখন আমাকে পুরোপুরি আমার উপরে নিজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে নিজের ইয়ে করেই আমাকে আগাতে হবে। তাহলে জিনিসগুলো কিন্তু এক রাতে চেঞ্জ হয়ে যায়। আমাদের ডাক্তারদের যে গল্পগুলো, এই যে পরিবর্তনগুলো, এই যে ছেলেটার কথা বললাম, ওর যে চাপটা তৈরি হয়েছিল এরকমই কয়েকটা রাতের পার্থক্যে কিন্তু হয়ে গেছে, জাস্ট কয়েকটা রাত। হয়তো বা তার প্রেশার বাড়তে বাড়তে তার মেন্টালি সিচুয়েশনটা এমন জায়গায় চলে গেছে যে সে আত্মহত্যা করার মতো একটা সিদ্ধান্ত নিল। এই জিনিসটা কিন্তু বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া দরকার নাই, আপনার নিজেকে দিয়ে চিন্তা করেন। আপনি যেদিন গ্রাজুয়েশন কমপ্লিট করলেন সেদিন আপনার উপর কেমন প্রেশার ছিল, আপনি যেদিন ইন্টার্নি কমপ্লিট করলেন সেদিন আপনার উপর কেমন প্রেশার হলো, আপনারা যদি কেউ পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তারপরে আপনার কীরকম প্রেশারটা বাড়বে। মানে জিনিসগুলো কিন্তু এরকম না, আমরা সবসময় চিন্তা করি অমুকে অনেক কিছু করতেছে, পোস্ট গ্রাজুয়েশন করে ফেলছে, না জানি সে কত ভালো জায়গায় আছে, তার সাথে কথা বলে দেখেন তার কী অবস্থা, বুঝতে হবে। তো এই সিনারিওগুলো আমাদেরকে বেসিক্যালি শিখতে সাহায্য করে যে কীভাবে নিজেদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আরেকটা জিনিসে আমাদেরকে হেল্প করে, সেটা হলো এই যে মর্মান্তিক ঘটনাগুলো আমরা আর এই জিনিসগুলো দেখতে চাই না। আমরা আমাদের ছোট ভাই ছোট বোনদের সাথে এই ঘটনাগুলো আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে আমরা নিজেদের সংসার চালাইতে পারি, নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি, নিজেরা ভালো করতে পারি, এতটুকু কনফিডেন্স যেটা আমাদের মধ্যে আসে। আমি বহু ভালো মেডিকেল, যদি বলতে খুব খারাপ লাগে, আমরা নিজেরা যেহেতু এই জন্য বলতেছি, কারণ বাইরে অন্য কোনো জায়গায় ওপেন স্পেসে হলে বলতাম না, অনেক ভালো ভালো মেডিকেল কলেজ থেকে পাস করা ডাক্তার, গ্র্যাজুয়েট ডাক্তার, তারা একটা সাধারণ রোগীর প্রেসক্রিপশন দেখতে হাত কাঁপে। আজকে আমরা খালি পেশেন্টের দোষ দিই, কিন্তু কিছু দোষ তো আপনাকে আমাকেও নিতে হবে। যখন দেখি পাশে বসে আছে দেখি হাত কাঁপতেছে একটা প্রেসক্রিপশন দেখতে, তখন তো খারাপ লাগে, ঠিক না? তাকে তো বলিনি যে একটা এমআই ম্যানেজমেন্ট করে, তাকে তো বলা হয় না যে তুমি একটা কার্ডিয়াক সার্জারি করে আসো। সাধারণ জ্বর কাশির একটা পেশেন্ট, সেই পেশেন্টটা যদি প্রেসক্রিপশন করতে যায়, আসলে আমার কথা আটকে আসতেছে, কতটা খারাপ লাগে। আমরা স্কিলের দিক থেকে কতটা পিছায় পড়ছি, আবার তারা ডাক্তার ছিলেন আলহামদুলিল্লাহ, মানুষে ওনাকে যেরকম ভালোবাসে এখন বলতো আমাকে তার 10 ভাগের 1 ভাগও বাসতে হয়। মানুষ আমাকে যতটুকু ভালোবাসতেছে, আজকে পাস করে একটা জুনিয়র ডাক্তারকে তার 10 ভাগের 1 ভাগও কিন্তু ভালোবাসবে না। এই সিনারিওটা খুবই 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 দুঃখজনক। আজকে একটা এমবিবিএস গ্র্যাজুয়েট ডাক্তার গ্রামে রোগী দেখতে গেলে গ্রামের মানুষটা কি বলে, সিম্পল এমবিবিএস, মানে তারাও এফসিপিএস এমডিএমএস ছাড়া খুব একটা ডাক্তার মনে করে না মানুষকে। তাহলে কি করতে হবে, আমাদেরকে কম্পিটিশনে উইন কনফিডেন্টলি আমাদেরকে পড়তে হবে। এই জিনিসটা পড়বো, সেই জিনিসটা বুঝে পড়বো, মনে রাখার মতো করে পড়বো,
শুধু সারা রাত পড়লাম, সকালবেলা ভুলে গেছি, তাহলে পোস্ট গ্রাজুয়েটে চান্স না পাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমরা আশা করব আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন এর মধ্য থেকেও যদি আমরা 2-4 জন হলেও যদি আমরা ক্যারিয়ারে ভালো করতে পারি, তাহলে এতক্ষণ যে আপনাদের সাথে কথাটা বললাম, আপনারা যে বসে কথাটা শুনলেন, আপনাদেরকেও ধন্যবাদ, এবং আমি আমার নিজেকেও ধন্যবাদ দিতে পারবো যদি এটা থেকে আপনারা যদি কিছুটা উপকৃত হন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যদি কিছু জানতে চান আমি উত্তর দিব, নাহলে শেষ করি।